কোয়ারেন্টাইন রিডিংসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের নিয়মিত শ্রোতারা জানেন যে 7ই মে থেকে গত 4 মাস ধরে আমরা মোট 7টি পর্যায় পেরিয়ে এলাম। প্রথম 6টি পর্যায়ে 6টি উপন্যাস এবং সপ্তম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আমরা শুনেছি গ্রিক মহাকাব্য ইলিয়াড। গতকাল মহাকাব্য পাঠের প্রথম পর্যায় শেষ হয়েছে, গ্রিক ঐতিহ্যের প্রাচীনতম মহাকাব্য ইলিয়াড। মহাকাব্য পাঠের দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে কোয়ারেন্টাইন রিডিংসের 8ম পর্বে আমরা আবার ফিরব বাংলা আধুনিক উপন্যাসের জগতে। প্রকৃতির এই দৃশ্যমান রূপের আড়ালে কত অজানা জগৎ, তাদের কত আশ্চর্য সব রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ আছে। মানুষের মনের অন্ধকারে কিংবা মহাকাশের বিশাল কালো গহ্বরে কত অজানা দেশ আছে তার হদিশ পাই না আমরা কোয়ারেন্টাইন রিডিংসের দ্বীপ্রাহরিক আসরে। তাই এবারের যাত্রা সেই অতি প্রাকৃত লোকে। কোয়ারেন্টাইন রিডিংসের 8ম পর্যায়ে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের অতি প্রাকৃত উপন্যাস গ্রন্থের দ্বিতীয় উপন্যাস কুটুমিয়া। লেখক অবশ্য আমাদের অনুরোধ করেছেন আমরা যেন তাঁর এই উপন্যাসগুলো দিনের আলো নিভে গেলে তবেই শুনতে বসি, কিন্তু আমাদের দুর্বল হৃদয় শ্রোতাদের কথা মাথায় রেখে লেখকের সেই অনুরোধ আমরা রাখতে পারলাম না। যদি কোনো সাহসী শ্রোতা লেখকের অনুরোধ রাখতে চান তাতে আমাদের কোনো আপত্তি নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরির পক্ষ থেকে উপন্যাসটি পাঠ করেছেন সুমিত কান্তি ঘোষ এবং এফএসডির পক্ষ থেকে এই শ্রুতি গ্রন্থটি নির্মাণ করেছেন যিশু দেবনাথ। অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে এখন শুরু হতে চলেছে হুমায়ুন আহমেদের অতি প্রাকৃতিক উপন্যাস কুটুমিয়া। আজ প্রথম পর্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পারসনস উইথ ডিসএবিলিটিসের পক্ষ থেকে আমি সুমিত কান্তি ঘোষ পড়ছি হুমায়ুন আহমেদের অতি প্রাকৃত। ভূমিকা: অতি প্রাকৃত আমার কিছু উদ্ভট উপন্যাসের সংকলন। এদের ভৌতিক বা সুরিয়ালিস্টিক লেখা বলে ভাবা যাবে না, আবার সায়েন্স ফিকশনও বলা যাবে না। এদের জন্যে আলাদা কোনো নাম না পেয়ে অতি প্রাকৃত নামের আশ্রয়ে এসেছি। লেখাগুলো আমার পছন্দের। পাঠকদের প্রতি ছোট্ট আবেদন, তারা যেন এই লেখাগুলি দিনের আলোয় না পড়েন। অন্য ধরনের এই উপন্যাসগুলি নিশিপাঠের জন্যে। হুমায়ুন আহমেদ, নুহাশপল্লী। উৎসর্গ: রতন ডেন্টাল ক্লিনিকের ডাক্তার রতনকে। ডেন্টিস্টের চেয়ারে বসিয়ে তিনি আমাকে অনেক ভয় দেখিয়েছেন। এবার আমি তাকে ভয় দেখাবো। উৎসর্গপত্রের পরের পৃষ্ঠায় সংযুক্ত পাবলো নেরুদার একটি কবিতাংশ। পরাক্রান্ত মৃত্যু আমাকে আমন্ত্রণ জানিয়েছে বহুবার। এটা ছিল যেন তরঙ্গমালার অদৃশ্য লবণ, আর এর অদৃশ্য সাধুগন্ধ থেকে যা বেরিয়ে এলো সেটা দেখালো অর্ধেক গিরিশৃঙ্গ
আর অর্ধেক হিমানী সম্প্রপাতের মতো, অথবা বাতাস আর হিমবাহের বিপুল গাঁথুনির মতো। আমি এলাম যেখানে লৌহের কিনারা, বায়ুর প্রণালী, কৃষি আর পাহাড়ের কাফন, শেষ ধাপের নক্ষত্র শূন্যতা আর মাথা ঝিমঝিম করা ঘোরালো রাজপথ, কিন্তু বিস্তীর্ণ সাগর। ওহে মৃত্যু, তুমি তো আসো না ঢেউয়ের পর ঢেউ হয়ে, তুমি আসো রাত্রির মোট যোগফলের মতো নৈশ স্পষ্টতায় টগবগিয়ে। তুমি কখনো আসোনি পকেট হাঁটকাতে হাঁটকাতে, ভাবাই যায় না তুমি আসছো শালদোসলা না চড়িয়ে, পরিবৃত নৈশব্দের উষারাগের কার্পেট ছাড়া, দুঃখের অত্যুচ্চ অথবা সমাহিত উত্তরাধিকার ছাড়া। কুটুমিয়া, পৃষ্ঠা ৭৩। আমার নাম কুটুমিয়া। আলাউদ্দিন কুটুমিয়ার দিকে তাকিয়ে আছেন। কিছু মানুষ আছে যাদের ওপর চোখ পড়লে দৃষ্টি আটকে যায়। কুটুমিয়া সেরকম একজন। তাকে দেখে মনে হচ্ছে মানুষ না, পুরনো আমলের বাড়ির খাম্বা দাঁড়িয়ে আছে। খাম্বার মতো পুরো শরীরটার ভেতর গোল ভাব আছে, তেলতেলে মুখ চকচক করছে, গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ। সাধারণত কালো মানুষের মাথা ভর্তি চুল থাকে, কুটুমিয়ার মাথায় খাবলা খাবলা চুল। কোনো বিচিত্র চর্মরোগে মাথার চুল জায়গায় জায়গায় উঠে চকচকে তালু দেখা যাচ্ছে। লোকটার চোখ অতিরিক্ত ছোট বলে চোখের সাদা অংশ দেখা যাচ্ছে না। চোখের কালো মণি গায়ের কালো চামড়ার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে হঠাৎ দেখলে মনে হয় লোকটার চোখ নেই। তার চেয়েও বড় সমস্যা, একটা চোখ প্রায় বন্ধ। প্যারাগ্রাফ করে আলাউদ্দিন পরিষ্কার শুনেছেন লোকটার নাম কুটুমিয়া। তারপরেও জিজ্ঞেস করলেন, তোমার নামটা যেন কি? কথা খুঁজে না পেয়ে মানুষজন এই কাজটা করে, একটা কথা নিয়ে পেঁচাতে থাকে। স্যার, আমার নাম কুটুমিয়া। আলাউদ্দিন বললেন, ও আচ্ছা, কুটুমিয়া নাম। প্যারাগ্রাফ। আলাউদ্দিন দ্রুত চিন্তা করছেন আর কি জিজ্ঞেস করা যায়, কোনো কথাই মনে আসছে না। লোকটার গা থেকে বাসি বাসি গন্ধ আসছে, কেমন টক টক গা গোলানো গন্ধ। কুটুমিয়া দুপা সামনে এগিয়ে এসে বলল, স্যার, আপনার বাবুর্চি দরকার, আমি বাবুর্চির কাজ জানি। পৃষ্ঠা ৭৪। প্যারাগ্রাফ। কুটুমিয়া তার ফতুয়ার পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল। আলাউদ্দিন কাগজটা হাতে নিলেন। একটা টাইপ করা প্রশংসাপত্র। কাগজটা ল্যামিনেট করা, বোঝাই যাচ্ছে খুব যত্ন করে রাখা কাগজ। প্রশংসাপত্র কে দিয়েছেন? আলাউদ্দিন জিজ্ঞেস করলেন। পাইলট স্যার দিয়েছেন, ওনার বাড়িতে ২ বছর সার্ভিস করছি, একটু পইরা দেখেন। প্যারাগ্রাফ। আলাউদ্দিন প্রশংসাপত্রে চোখ বুলালেন। ইংরেজিতে যে কথাগুলো লেখা তার সারমর্ম, কুটুমিয়ার রাঁধার হাত অসাধারণ, রন্ধনবিদ্যায় সে একজন কুশলী জাদুকর, বাবুর্চি হিসেবে তাকে পাওয়া বিরল সৌভাগ্যের ব্যাপার। আমি তার সাফল্য কামনা করি। আলাউদ্দিন বললেন, তুমি কি রান্না জানো? কুটুমিয়া হাসি মুখে বলল, সব কিছু অল্প বিস্তর জানি, ইংলিশ, বেঙ্গলি, চাইনিজ, থাই। প্যারাগ্রাফ।
তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি হোটেল রেস্টুরেন্টের প্রফেশনাল বাবুর্চি। আমার সেরকম দরকার নেই। আমার কাজের লোক টাইপ একজন দরকার। ঘর ঝাড় দিবে, বাথরুম পরিষ্কার করবে, রান্নাবান্না করবে, বাজার করবে। কুটু মিয়া বলল, আমি ঘরের কাজও জানি। বেতন কত দিতে হবে তাহলে? আলাউদ্দিন জিজ্ঞেস করল। আপনার দিলে যা চাই দিবেন, আমার কোনো দাবি নাই। আলাউদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন। একটা কাজের লোকের তার খুবই প্রয়োজন। গত 15 দিনে 3টা কাজের লোক চলে গেছে। সর্বশেষটির নাম জিতু মিয়া। সে খালি হাতে যায়নি, 3 ব্যান্ডের একটা দামি রেডিও এবং রাইস কুকারটাও নিয়ে চলে গেছে। রাইস কুকার মাত্র গত মাসে কেনা হয়েছিল। তার জন্য খুবই কাজের একটা জিনিস। 1 পট চাল, আধা পট পানি দিয়ে সুইচ অন করে দেন। ভাত হয়ে গেলে গরম থাকে সেখানে। খেতে বসার আগে একটা ডিম ভেজে নেওয়া যেত। এখন তিনি প্রায় অচল। 2 বেলা হোটেল থেকে খেয়ে আসতে হচ্ছে। হোটেলের খাবার 1-2 বেলা ভালো লাগে, তারপর আর মুখে দেওয়া যায় না। গতকাল গোসল করতে পারেননি, ট্যাঙ্কে পানি ছিল না। কাজের একটা ছেলে থাকলে 2 বালতি পানি নিয়ে আসতে পারত। পৃষ্ঠা 75, প্যারাগ্রাফ। কুটু মিয়া নামের যে লোক সামনে দাঁড়িয়ে আছে, সে যত ভালো বাবুর্চি হোক, তাকে রাখা যাবে না। অত্যন্ত বলশালী মধ্যবয়স্ক একজন লোক ঘর ঝাড় দিচ্ছে, কাপড় ধুচ্ছে, এটা মানাই না। তাছাড়া লোকটার চোখ দেখা যাচ্ছে না। চোখের দিকে তাকালে অস্বস্তি বোধ হয়। এরকম মানুষ আশেপাশে থাকলে সবসময় খুব সূক্ষ্ম টেনশন কাজ করে। আলাউদ্দিন টেনশনবিহীন জীবন চাচ্ছেন। প্যারাগ্রাফ। তুমি চলে যাও, তোমাকে রাখবো না। এ ধরনের কথা মুখের ওপর বলা তো মুশকিল। আলাউদ্দিন চিন্তা করতে লাগলেন, বুদ্ধি খাটিয়ে একে বিদায় করা যায় কি না। সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, এরকম কিছু। বুদ্ধিটাই তো মাথায় আসছে না। কুটু মিয়া: জি স্যার। আমি দরিদ্র মানুষ, কলেজে মাস্টারি করতাম, এখন রিটায়ার করেছি। একা বাস করি, তারপরেও সংসার চলে না। আগে যে কাজের ছেলেটা ছিল, তাকে মাসে 300 টাকা করে দিতাম। 300 টাকায় নিশ্চয়ই তোমার চলবে না। 300 টাকার বেশি দেয়া আমার পক্ষে সম্ভব না। কুটু মিয়া শান্ত গলায় বলল, স্যার, আপনাকে তো বলছি, যা আপনার দিল চাই তাই দিবেন। তুমি থাকবে 300 টাকায়? জি। আলাউদ্দিন ইতস্তত করে বললেন, আসল কথাটা বলতে ভুলে গেছি। দেশের বাড়ি থেকে একটা কাজের ছেলের আসার কথা। সে এলে তোমাকে চলে যেতে হবে কিন্তু। কবে আসবে? কুটু মিয়া জিজ্ঞেস করল। এটা তো জানি না, কাল পরশু আসতে পারে, আবার 2-3 দিন দেরিতেও আসতে পারে। মোট কথা, তোমার চাকরি টেম্পোরারি, বুঝতে পারছো? জি। রান্নাঘরের পাশে একটা ঘর আছে, সেই ঘরে থাকবে। ফ্যান নেই কিন্তু, গরমে কষ্ট হবে। আমার এখানে থাকতে হলে কষ্ট করতে হবে। মাঝে মাঝে পানি থাকে না, তখন রাস্তায় কল থেকে পানি আনতে হবে। অনেক কষ্ট। পারবে কি ভেবে দেখো। পৃষ্ঠা 76, পারবো স্যার। যদি পারো তাহলে তো ঠিকই আছে। যাও, তোমার জিনিসপত্র নিয়ে চলে আসো। জিনিসপত্র সবই সাথে আছে স্যার। তাহলে তো ভালোই। কাজের লোকেদের জিনিসপত্র বলতে একটা ব্যাগ থাকে, তার চেয়ে বেশি কিছু থাকলে একটা পুটলি। কুটু মিয়ার ক্ষেত্রে উল্টোটা দেখা গেল। আলাউদ্দিন ভুরু কুঁচকে লক্ষ্য করলেন, কুটু বারান্দা থেকে তার জিনিসপত্র আনছে। 2টা বড় সুটকেস, একটা হ্যান্ডব্যাগ, ফলের ঝুড়ির মতো ঝুড়ি, ফ্লাস্ক, পানির বোতল, ছোট্ট চামড়ার একটা ব্যাগও দেখা গেল। দূর থেকে মনে হচ্ছে ক্যামেরার ব্যাগ।
আলাউদ্দিন বললেন, তোমার ওই ব্যাগে কি আছে, ক্যামেরা নাকি? কুটু বিনীত গলায় বলল, জি না স্যার, বিদেশে যখন ছিলাম শখ করে কিনেছিলাম। বিদেশে ছিলে নাকি? জি। কোথায় ছিলে? কুইত। কুইত নামের কোনো দেশ আছে বলে তো আমার মনে পড়ল না। কুয়েতকেই মনে হয় কুইত বলছে। কুইতে কাজ করতে? হ স্যার, বাবুর্চির কাজ করতাম। চলে এসেছো কেন? মালিকের ইন্তেকাল হয়েছে, ওনার বড় বিবি থাকতে বলেছিল, মন টিকলো না। স্যার, রাতে খানা কয়টার সময় দিব? আমি 10টার 10:30টার দিকে খাই। ফ্রিজ খুলে দেখো, একটা মুরগি থাকার কথা, গত পরশু কিনেছিলাম। ভেবেছিলাম আজ নিজেই রাঁধবো, পরে আর রাঁধা হয়নি। চাল ডাল আছে, মশলা আছে কিনা জানি না। গাদাখানিক ভাত রান্না করবে না, আমি খুব অল্প খাই। আচ্ছা স্যার। জি আচ্ছা। পৃষ্ঠা 77। কিছু পানি ফুটিয়ে রাখবে। পানি ফুটানো হয়ে গেলে কয়েকদিন ধরে পৃষ্ঠা 77। কিছু পানি ফুটিয়ে রাখবে। পানি ফুটানো হয় না বলে কয়েকদিন ধরে ট্যাপের পানি খাচ্ছি। আরেকটা কথা, কাজকর্ম করবে নিঃশব্দে। আমি লেখালেখি করি, সারা শব্দ হলে আমার ডিস্টার্ব হয়। স্যার, সকালে বেডটি খান? পেলে খাই, তবে বেডটিটা জরুরি না। ওইসব বড়লোকি চাল আমার জন্যে না। আগেই বলেছি আমি গরিবের সন্তান। তাইলে স্যার, বেডটি কয়টার নাগাদ দিব? ঘুম ভাঙলে দিবে। তোমার ঘুম ভাঙার, আমার তো ঘুম ভাঙার কোনো ঠিক নাই। কখনো কখনো খুব সকালে উঠি, কখনো আবার দিন 9টা-10টা বেজে যায়। কত রাতে ঘুমাতে গিয়েছি তার উপর নির্ভর। ঠিক আছে, এখন সামনে থেকে যাও, কাজকর্ম করতে দাও। জি আচ্ছা জনাব, শুক্রিয়া। কুটু মিয়া রান্নাঘরে ঢুকে গেল। আলাউদ্দিন ভুরু কুঁচকে রান্নাঘরের দিকে তাকিয়ে রইলেন। আসল কথাই কুটুকে জিজ্ঞেস করা হয়নি। তার বাড়ি কোথায়, ঠিকানা কি, কে তাকে এখানে পাঠিয়েছে। হুট করে নতুন কোনো মানুষকে ঘরে ঢুকানো ঠিক না। দিনকাল আগের মতো নেই। পত্রিকা খুললেই চোখে পড়ে কাজের মেয়ের হাতে গৃহকর্ত্রী খুন। এইসব খুন খারাপই অবশ্যই টাকা পয়সার কারণে হয়। আলাউদ্দিন সাহেবের একটা বড় সুবিধা, তার টাকা নেই। ঘরের দামি জিনিসপত্রের মধ্যে আছে একটা পুরনো ফ্রিজ। পুরনো ফ্রিজের জন্যে তাকে কেউ খুন করবে এরকম মনে করা বোধ হয় ঠিক না। একটা 14 ইঞ্চি টিভি কেনার কথা কয়েকবার ভেবেছেন। তার নিজের জন্য না, ঘরের কাজের লোকের জন্য। যে বাড়িতে টিভি নেই সে বাড়িতে কোনো কাজের লোক থাকতে চায় না, এটা প্রতিষ্ঠিত সত্য। টিভি এখনও কেনা হয়নি, তবে টিভি কেনার টাকা আলাদা করা আছে। আলাউদ্দিন নেত্রকোনার শেখ ইসলামউদ্দিন কলেজের ইসলামিক ইতিহাসের শিক্ষক ছিলেন। রিটায়ার করে এখন ঢাকা শহরে স্থায়ী হয়েছেন। আশা ছিল কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হবেন, কিন্তু শুনেছেন কোচিং সেন্টারগুলো রমরমা ব্যবসা। অনেক ছোটাছুটি করেও তিনি কোনো সুবিধা করতে পারলেন না। ভূতের গলিতে একটা ফ্ল্যাটের অর্ধেকটাই তিনি থাকেন, বাকি অর্ধেকটাই গার্মেন্টস কোম্পানির এক ম্যানেজার থাকে, নাম সাইফুদ্দিন। লোকটা অবিবাহিত, কিন্তু প্রায় গভীর রাতে তার ঘর থেকে মেয়ে মানুষের গলা শোনা যায়। ছুটির দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাস খেলা হয়। পৃষ্ঠা 78। তাসের আড্ডা বসলেও কোনো হইচই হয় না। সাইফুদ্দিন লোকটা ভদ্র এবং বিনয়ী। আলাউদ্দিনের সঙ্গে দেখা হলে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলে। প্রফেসর সাহেব ডাকে। আলাউদ্দিনও তার উপর সন্তুষ্ট, কারণ ফ্ল্যাটের অর্ধেক ভাগাভাগিতে রান্নাঘর আলাউদ্দিনের ভাগে পড়েছে। কথা ছিল প্রয়োজনে রান্নাঘর সাইফুদ্দিনও ব্যবহার করবে। সাইফুদ্দিন সেটা করেনি, সে ইলেকট্রনিক চুলা কিনে আলাদা রান্নাঘর বানিয়েছে।
আলাউদ্দিন রিটায়ার করেছেন ঠিকই, কিন্তু কোনো অর্থেই অবসর জীবনযাপন করছেন না। তিনি এখন পেশাদার লেখক, ছদ্মনামে বেশ কিছু বইপত্র লিখেছেন, এখনও লিখছেন। তার সমস্ত বইয়ের প্রকাশক মুক্তি প্রকাশনার মালিক হাজী একরামুল্লাহ। কখন কোন বই লিখতে হবে, কিভাবে লিখতে হবে, হাজী একরামুল্লাহ তা সুন্দর করে বুঝিয়ে দেন। মুক্তি প্রকাশনা থেকে প্রকাশিত আলাউদ্দিনের প্রথম বইটার নাম সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না। হাজী একরামুল্লাহ 5টা রান্নার বই তাকে দিয়ে বলেছেন, বই দেখে দেখে নিজের মতো করে সাজিয়ে নেন, ভাষাটা যেন সহজ হয়, কচকচানি কম। আলাউদ্দিন তাই করেছেন। 100 পৃষ্ঠার বই 4 রঙের প্রচ্ছদে ছাপা হলো। একজন তরুণীর ছবি, সে রান্না করছে। তরুণীর পাশে সুদর্শন যুবক, সে পেছন থেকে তরুণীর কোমর জড়িয়ে ধরে তরুণীর মাথার পাশ থেকে নিজের মাথা বের করে অবাক হয়ে রান্না দেখছে। বইটির কয়েকটা বিষয়ে আলাউদ্দিন আপত্তি করেছিলেন। অর্ধনগ্ন তরুণী মূর্তি এবং গোঁফওয়ালা যুবক যেভাবে সেই তরুণীর কোমর ধরে আছে, সেটা রান্নার বইয়ে মানাচ্ছে না। বইয়ের দামও তার কাছে ঠিক মনে হচ্ছে না। দেশি বিদেশি ও চাইনিজ রান্না। চাইনিজ রান্না তো বিদেশি রান্নার মধ্যেই পড়ে। আলাদা করে চাইনিজ রান্না বলার কি দরকার ছিল? হাজী একরামুল্লাহ আলাউদ্দিনকে ধমক দিয়ে বলেছেন, তোমার কাজ হলো অন্য বই থেকে সুন্দর করে কপি করা। কপি করবে, পাণ্ডুলিপি জমা দিবে, ক্যাশ টাকা নিয়ে চলে যাবে। প্রচ্ছদ কী হবে, বইয়ের নাম কী হবে, লেখকের কোন নাম যাবে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ক্লিয়ার? আলাউদ্দিন বিনীত ভঙ্গিতে বলছেন, ক্লিয়ার। হাজী একরামুল্লাহর বয়স আলাউদ্দিনের চেয়ে খুব বেশি না, তবে তিনি আলাউদ্দিনকে তুমি করেই বলেন। আলাউদ্দিন অবশ্য তাতে কিছু মনে করেন না। পৃষ্ঠা ৭৯। রান্নার বইটাতে লেখক হিসেবে নাম ছাপা হয়েছে অধ্যাপিকা হামিদা বানুর। বইয়ের ফ্ল্যাপে লেখিকার ছবি এবং জীবন বৃত্তান্ত ছাপা হয়েছে। লেখিকা পৃথিবীর নানান দেশ ভ্রমণ করেছেন। মালয়েশিয়ার পেনাংয়ে একটি আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছেন। আলাউদ্দিন দ্বিতীয় বইটির নাম দেওয়া হয়েছে ছোটদের হাসির কথা। বইয়ের প্রচ্ছদে খেজুর গাছের ছবি, খেজুর গাছের নিচে একটা উট, অনেক দূরে মসজিদের মিনার। বইটিতে লেখকের নাম ছাপা হয়েছে মৌলানা সৈয়দ আশরাফুজ্জামান খান। আলাউদ্দিন বর্তমানে লিখছেন হাত দেখার বই। বইটার নাম সহজ হস্তরেখা বিদ্যা এবং তিল তথ্য। হাজী একরামুল্লাহ আলাউদ্দিনকে বলে দিয়েছেন এই বইটার ভাষা হবে খটোমটো, এসেছি গিয়েছি টাইপ ভাষা না, সাধু ভাষা। কারণ বইটির লেখক হিসেবে আমি নাম দিচ্ছি স্বামী অভেদানন্দের। স্বামী অভেদানন্দ জটিল ভাষায় লিখবেন, এটাই স্বাভাবিক। এসব বইয়ের পাশাপাশি পাঠ্য বইয়ের নোটও তিনি লেখেন। সেখানে নাম যায় KN লাল, এক্স প্রিন্সিপাল অ্যান্ড কালীনারায়ণ স্কলার। খাটের ওপর একটা ফুল টুলবাক্স, খাটের ওপর একটা টুলবাক্স। আলাউদ্দিন খাটে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করছেন। চিন্তা শেষ করে A4 কাগজে পেন্সিল দিয়ে লিখছেন। লেখায় কাটাকুটি তার অপছন্দ। লেখা যা পছন্দ হচ্ছে না তিনি ইরেজার দিয়ে মুছে ফেলছেন। টুলবক্সের ওপর 3টা পেন্সিল সাজানো, পেন্সিলের পাশে ইরেজার। যেসব বই দেখে তিনি লিখছেন সেই বইগুলো খাটে ছড়ানো।
আজ সন্ধ্যা থেকেই শিরোরেখার চ্যাপ্টারটা লিখছেন। লেখা যত দ্রুত হওয়া উচিত তত দ্রুত হচ্ছে না, লিখে আরাম পাচ্ছেন না। কখনো মনে হচ্ছে ভাষা বেশি খটোমটো হয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে বেশি সহজ সরল হয়ে যাচ্ছে। তাছাড়া সৈফুদ্দিন সাহেবের বাসা থেকে অল্প বয়স্ক একটা মেয়ের খিলখিল শব্দ শোনা যাচ্ছে। এই মেয়ের হাসি অত্যন্ত তীক্ষ্ণ। শব্দটা কানের ভেতর দিয়ে চট করে মগজে ঢুকে যায়। মগজ রিন রিন করে কাঁপতে থাকে। লেখার কনসেন্ট্রেশন থাকে না। আলাউদ্দিন তারপরেও লিখে যাচ্ছেন। শুধু মেয়েটা যখন হাসছে তখন লেখা থেমে যাচ্ছে। আলাউদ্দিন লিখছেন হাইফেন, পৃষ্ঠা 80, ডাবল ইনভার্টেড কোট, ইনভার্টেড কমা আরম্ভ। মানুষের পরিচয় মন ও মস্তিষ্কে। একজন পূর্ণাঙ্গ মানুষ মন ও মস্তিষ্কের সোনালী ফসল। মন নিয়ন্ত্রণ করে মানবিক আবেগ, যথা প্রেম, ভালোবাসা, রাগ, অনুরাগ। মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে মেধা। হস্তরেখা বিজ্ঞানের শিরোরেখা মস্তিষ্কের পরিচায়ক, হৃদয়রেখা মনের পরিচায়ক। মন এবং মস্তিষ্ক যেমন সমান্তরাল চলে, হৃদয়রেখা এবং মস্তিষ্ক রেখারও হাতের তালুতে সমান্তরাল অবস্থান। এ যেন সেই চিরন্তন কথা, রেল লাইন বহে সমান্তরাল। ডাবল ইনভার্টেড কমা শেষ। লেখাটা আলাউদ্দিনের ভালো লাগছে না। স্বামী অভেদানন্দের লেখা বলে মনে হচ্ছে না। লেখার মাঝখানে হে বৎস জাতীয় কথা থাকা প্রয়োজন। গুরু জ্ঞান দিচ্ছেন ছাত্রকে। মানুষ না লিখে লেখা উচিত মানব। হাতের তালু না লিখে অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা উচিত। হাতের তালু খুব কাছের কিছু মনে হচ্ছে। হাতের তালুর সংস্কৃত কি তিনি জানেন না। হাতের সংস্কৃত হস্ত। হস্ততালু শুনতে তাহলে ভালো লাগছে না লাগছে না। এই বৈঠকে আলাউদ্দিন অনেকক্ষণ লিখতে পারেন, তেমন ক্লান্তি বোধ করেন না। লেখাটা দ্রুত শেষ করতে হবে। হাজী সাহেব নতুন একটা পরিকল্পনা নিয়ে বসে আছেন। আলাউদ্দিনের দেরি হলে নতুনটা অন্য কেউ নিয়ে যাবে। তিনিই যে মুক্তি প্রকাশনীর একমাত্র ফরমাইশি লেখক তা না, আরেক লেখক কিন্তু আছে। স্যার, খানা তৈরি, কুটু মিয়া বলল। আলাউদ্দিন রীতিমতো চমকে উঠলেন। ঘরে যে একজন বাবুর্চি আছে, সে রান্না করছে, এই ব্যাপারটা মাথার মধ্যেও ছিল না। আলাউদ্দিন বললেন, রেঁধেছ কি? কুটু মিয়া তার জবাবে হাসল। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার সময় যে ভঙ্গিতে হাসে, ঠিক সেই ভঙ্গিতে হাসি। আলাউদ্দিন খাট থেকে নামতে নামতে বললেন, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কিভাবে যেন তাকাচ্ছ? কুটু বলল, স্যার, এক চোখে তো দেখি না। সে কি, কোন চোখে? বাম চোখে স্যার। জন্ম থেকেই এরকম নাকি কোনো ব্যথা ট্যাথা লেগেছিল? পৃষ্ঠা 81। কুটু জবাব দিল না। আলাউদ্দিন সাহেবের মনে হলো এই প্রশ্ন করা ঠিক হয়নি। চোখ নষ্ট হওয়াটা একটা বিরাট দুর্ঘটনা। এই দুর্ঘটনার কথা মনে করিয়ে কষ্ট দেওয়া ঠিক হলো না। চোখ জন্ম থেকেই নষ্ট না পরে নষ্ট হয়েছে, এই তথ্য জেনেও তো তার কোনো লাভ হচ্ছে না। আলাউদ্দিন খেতে বসলেন। থালা বাসন ঝকঝক করছে। কাচের গ্লাস এত যে পরিষ্কার, যেন চমকাচ্ছে। যে ছোট টেবিলটায় বসে তিনি খাওয়া দাওয়া করেন, সেই টেবিল পরিষ্কার করা হয়েছে। টেবিলের ওপর ধবধবে সাদা টেবিল ক্লথ। তার যে টেবিল ক্লথ আছে তিনি তো সেটা জানতেনই না। খাবারের মেনু খুবই সাধারণ। আলু ভাজি, মুরগির মাংসের ঝোল, ডাল।
এক পাশে পিরিচে লেবু, কাঁচামরিচ। আলাউদ্দিন আলু ভাজি দিয়ে খেতে গিয়ে চমকে উঠলেন। ব্যাপারটা কি? সামান্য আলু ভাজি তো এত স্বাদ হবে না। তার কাছে মনে হচ্ছে শুধুমাত্র আলু ভাজি দিয়েই তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন। আলু ভাজি করেছেও কত সুন্দর, চুলের মতো সরু সরু কাটা, কাটা আলুর একটা টুকরো আবার অন্যটির সঙ্গে মিশে যাচ্ছে না। আলু ভাজি খাওয়া বন্ধ রেখে তিনি মুরগির ঝোল নিলেন। তিনি মনে মনে বললেন, কি আশ্চর্য! পাইলট সাহেব যে লিখেছেন কুটুমিয়ার রাঁধার হাত অসাধারণ, রন্ধনবিদ্যায় সে একজন কুশলী জাদুকর, ঠিকই লিখেছেন, বরং একটু কম লিখেছেন। মুরগির ঝোল রান্নার কোনো কম্পিটিশনে এই মুরগির ঝোল পাঠিয়ে দিলে গোল্ড মেডেল নিয়ে চলে আসবে। রান্নার বইটা তিনি না লিখে কুটুমিয়াকে দিয়ে লেখালে তো অনেক ভালো হতো। ডাল এক চামচ নেবেন কি না আলাউদ্দিন বুঝতে পারছেন না। ডালটা দেখে খুব ভালো মনে হচ্ছে না। মুরগির ঝোলের স্বাদটা মুখে রেখে খাওয়াটা শেষ হওয়া দরকার। নেহায়েত কৌতূহলের বশবর্তী হয়ে তিনি এক চামচ ডাল নিলেন। তখন মনে হলো বিরাট ভুল হয়েছে, ডাল দিয়েই খাওয়া শুরু করা দরকার ছিল। আলু ভাজি, মুরগির ঝোলের প্রয়োজন ছিল না, শুধু ডাল দিয়েই তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারেন। কুটুমিয়া আশেপাশে নেই, এটাও একটা শান্তি। কেউ আশেপাশে থাকলে তিনি খেতে পারেন না। দীর্ঘদিন একা একা থেকে এক বিশ্রী অভ্যাস হয়েছে। তার সমস্যা হয় না শুধু বিয়ে বাড়িতে গিয়ে, অনেকের সঙ্গে খেতে বসা যায়, কেউ কারো দিকে তাকাই না। পৃষ্ঠা 82। আলাউদ্দিন খাওয়া শেষ করে ডাকলেন, কুটুমিয়া। কুটু পাশে এসে দাঁড়ালো। আলাউদ্দিন বললেন, তোমার রান্না খারাপ না, চলবে। কুটু বলল, শুক্রিয়া স্যার। আলাউদ্দিন ইচ্ছা করেই প্রশংসা চেপে রাখলেন। বাঙালি প্রশংসা নিতে পারে না, প্রশংসা করলেই তার মাথা যায় উল্টে। অদ্ভুত এক জাতি। সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার সদাই করে আনবে তুমি, আলাউদ্দিন বললেন। কুটুমিয়া জবাব দিল, জি আচ্ছা স্যার। ছোট মাছ, ভাজি ভুজি ভর্তা, এইসব, পোলাও, কোরমা, রোস্ট, মুরগি, মুসাল্লাম, এইসবের প্রতি আমার লোভ নেই। গরিবের সন্তান, গরিবই খাদ্য খেয়ে অভ্যাস, বুঝতে পারছ? জি স্যার। তেল মশলা কম দিয়ে রাঁধবে কিন্তু। অনেকে মনে করে গাদাখানিক তেল মশলা দিলেই তরকারি ভালো হয়। রান্নার ওপরে আমার লেখা একটা বই আছে, সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না। সেই বইয়ে এই ব্যাপারটা বিশদভাবে লিখেছিলাম। বইটা পড়ে দেখতে পারো, তোমার উপকার হবে। আবার খাদ্যের পুষ্টি নিয়েও একটা আলাদা চ্যাপ্টার আছে ওই বইয়ে। স্যার, আমি তো পড়তে জানি না। সে কি, অ আ ক খ কিছু জানো না? না জি না। খুব দুঃখের কথা, আমি নিজে শিক্ষক ছিলাম তো। বয়স্ক একজন কেউ যদি বলে লেখাপড়া জানি না, তখন খুব রাগ লাগে। যাই হোক, আমি বাংলা বাজার থেকে শিশু শিক্ষার একটা বই নিয়ে আসবো, ঠিক আছে? অবসরে পড়বে। শুধু রান্না জানলেই হবে না, লেখাপড়াও জানতে হবে, ঠিক কি না বলো? জি স্যার। রান্না জানাটা দোষের না, রান্না না জানাটা দোষের না, কিন্তু লেখাপড়া না জানাটা দোষের, বুঝতে পারছো? জি। রান্না যে জানে না তাকে কেউ গালি দেয় না। তুমি যে লেখাপড়া জানো না, তোমাকে সবাই মূর্খ বলবে। যে লেখাপড়া জানে না তাকে সবাই মূর্খ বলে গালি দেয়। লেখাপড়ার ওপর বক্তৃতাটা দিয়ে আলাউদ্দিনের ভালো লাগছে, একটু ক্লান্তিও লাগছে। মনে হচ্ছে অনেক বেশি কথা বলা হয়ে গেছে, কারণ খাওয়াটা বেশি হয়ে গেছে। পৃষ্ঠা 83। শরীর হাঁসফাঁস লাগছে। একটা মিষ্টি পান খেতে পারলে ভালো লাগতো। তিনি এমনিতে পান খান না, তবে বিয়ে শাদির খাওয়ার পর মিষ্টি পান খেতে ভালো লাগে। পানের সঙ্গে একটা সিগারেট, পান হজমের সহায়ক, সিগারেটও মনে হয় তাই।
কুটুমিয়া, জি স্যার। দোকানে যাও, একটা মিষ্টি পান নিয়ে আসো, একটা সিগারেটও আনবে, ঠিক আছে? ভালো কথা, একটা মোমবাতিও আনবে। কারেন্ট চলে গেলে অন্ধকার ঘরে বসে থাকতে হয়। রোজ ভাবি মোমবাতি আনবো, মনে থাকে না। আমি আবার অন্ধকার সহ্য করতে পারি না। প্যারাগ্রাফ। রাত বেশি হয়নি, 11:40। আলাউদ্দিন রাত 2-2:30টার আগে কখনো ঘুমাতে যান না। গভীর রাতেই তার লেখালেখি ভালো হয়। আজ ঘুমে চোখ জড়িয়ে আসছে। তার মুখে পান, হাতে সিগারেট। তার মনে হচ্ছে মুখ ভর্তি পান এবং হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে তিনি খাটে আধশোয়া হয়ে ঘুমিয়ে পড়বেন। হাত থেকে সিগারেটটা ফেলতেও পারছেন না। আধো ঘুম আধো জাগরণ অবস্থায় সিগারেটের ধোঁয়া টানতে তার খুবই ভালো লাগছে। তার কাছে হঠাৎ মনে হচ্ছে জীবনটা কত সুখকর। আলাউদ্দিন আধশোয়া অবস্থায় ঘুমিয়ে পড়লেন। গাঢ় ঘুম। ঘরের বাতি জ্বলছে, মাথার ওপর ফ্যান ঘুরছে, দক্ষিণের জানালা দিয়ে বাতাস আসছে। সেই বাতাসও আরামদায়ক, শীতল। তার ঘুম ভাঙল হঠাৎ। ঘরে বাতি নেই, ঘুটঘুটে অন্ধকার, মাথার ওপর ফ্যান চলছে না। তার বুক ধক করে উঠল। চারিদিকে এত অন্ধকার কেন? ঘরের বাতি যখন নেভানো থাকে তখন তো এত অন্ধকার লাগে না। অ্যাপার্টমেন্ট হাউসের আলো এসে ঘরে একটু আধটু ঢোকে, রাস্তার আলো থাকে। অন্ধকারেও বোঝা যায় ঘরের কোথায় কি আছে। ঘুমের মধ্যে এমন কিছু কি হয়েছে যে আমি অন্ধ হয়ে গেছি? তার এক দূরসম্পর্কের চাচার এরকম হয়েছিল। তিনি হাটে গরু নিয়ে গিয়েছিলেন বিক্রির জন্য। দরে বলল না বলে গরু বিক্রিও হলো না। মেজাজ খারাপ করে তিনি গেলেন চা খেতে। চা খেয়ে গরু নিয়ে বাড়ি ফিরবেন। টোস্ট বিস্কিট দিয়ে চা খেয়ে চায়ের দাম দিতে যাবেন, হঠাৎ চেঁচিয়ে উঠলেন, কি হয়েছে, অন্ধকার কেন? এই যে তার মতোই পৃথিবী হঠাৎ অন্ধকার হয়ে গেল। আলো দেখতে পাচ্ছি না কেন? পৃষ্ঠা 84। তার বেলায় এরকম কিছু কি হয়েছে? ওই চাচার বেলায় যেরকম হয়েছিল? নাকি গোটা শহরের ইলেকট্রিসিটি চলে যাওয়ায় শহরই অন্ধকার হয়ে গেছে? কোথাও আলো নেই। ঘটনা মনে হয় এরকমই। কুটুমিয়া মোমবাতি এনে রেখেছিল। মোমবাতিটা কোথায় আলাউদ্দিনের মনে পড়ছে না। খাটের পাশের টেবিলে রাখার কথা। টেবিলটাই বা কোথায়? গভীর অন্ধকার ও একসময় চোখে শুয়ে যায়। এই অন্ধকার চোখে শুইছে না কেন? খাটের নিচে শব্দ হলো। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলার শব্দ। আলাউদ্দিন চমকে উঠলেন। হঠাৎ তার মনে হলো জীবিত কোনো প্রাণী খাটের নিচে আছে। প্রকাণ্ড কোনো প্রাণী চার পায়ে খাটের নিচে ঘুরছে। প্রাণীটার নিয়মিত নিঃশ্বাসের শব্দ তিনি পাচ্ছেন, ফোঁস ফোঁস। তার গায়ের বোটকা গন্ধ নাকে লাগছে। খাটের নিচে গাদা করা খবরের কাগজ। এই তো প্রাণীটা এখন কাগজ ছিঁড়ছে। গলার ভেতর অস্পষ্ট শব্দও করছে, রাগী শব্দ। বাঁদর না তো? পুরনো ঢাকায় প্রচুর বাঁদর আছে। জানালা খোলা থাকলে মাঝে মাঝে এরা ঘরে ঢুকে পড়ে, নানানভাবে মানুষকে বিরক্ত করে। এই অঞ্চলেও হয়তো বাঁদর আছে, তিনি অবশ্য জানেন না। আলাউদ্দিন কি করবেন ভেবে পেলেন না। একবার তার মনে হলো এটা দুঃস্বপ্ন। রাতের খাওয়া বেশি হয়ে গেছে, বদহজম হয়েছে, হয়তো বদহজম থেকেই দুঃস্বপ্ন দেখছেন। তিনি থাকেন 6 তলায়,
দরজা বন্ধ করে দিয়ে শুয়েছেন, বাঁদর আসবে কোত্থেকে? না, একটু ভুল হয়েছে, তার ঘরের দরজা খোলাই ছিল। দরজা বন্ধ করার আগেই তিনি ঘুমিয়ে পড়েছেন। তার ঘরের দরজা খোলা থাকলেও বন্য কোনো পশু এসে ঘরে ঢুকতে পারবে না। তিনি তো সুন্দরবনের ভেতর কোনো ফরেস্টের বাংলোতে বাস করছেন না। সমস্যাটা কোথায়? খাটের নিচে কাগজ ছেঁড়া এখনও চলছে। অদ্ভুত একটা কথা আলাউদ্দিনের মাথায় এলো। খাটের নিচে কুটুমিয়া বসে নেই তো? হামাগুড়ি দিয়ে বসে আছে হয়তো, কাগজ ছিঁড়ছে। মাথা খারাপ মানুষের পক্ষে এই কাজটা অস্বাভাবিক কিছুই না। সেতাবগঞ্জের এক পাগল ছিল, হামাগুড়ি দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। পাগলের নাম সওদাগর। কেউ যদি জিজ্ঞেস করতো, সওদাগর তুমি হাঁটো না কেন? সওদাগর বলতো, হাঁটলে ব্যালেন্সের সমস্যা হয় ভাইজান। সওদাগর পাগলা, অনেক ইংরেজি জানতো, কথাবার্তা বলতো খুবই স্বাভাবিকভাবে, কিন্তু হাঁটতো 4 পায়ে। কে জানে, কুটুও হয়তো সওদাগরের মতোই মানসিক রোগী। পৃষ্ঠা 85। আলাউদ্দিন কাঁপা কাঁপা গলায় ডাকলেন, কুটু। খাটের নিচ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, জি স্যার। আলাউদ্দিনের সারা শরীর হিম হয়ে গেল। এটা হতেই পারে না। খাটের নিচে কুটুমিয়া বসে থাকবে কেন? তিনি আবারও ডাকলেন, কুটু। কুটু সঙ্গে সঙ্গে বলল, জি স্যার। আলাউদ্দিন জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? কিছু করছি না স্যার। খাটের নিচে বসে আছো কেন? কুটু জবাব দিল না, ফোঁস ফোঁস শব্দ করতে লাগলো। আলাউদ্দিন ভয়ে জমে গেলেন। বন্য পশুর চেয়ে মস্তিষ্ক বিকৃত মানুষ অনেক ভয়ঙ্কর, অনেক। কুটুর ওপর অশুভ কোনো কিছু ভর করেনি তো? আলাউদ্দিন আয়াতুল কুরসি সূরাটা পড়ার চেষ্টা করলেন। এই সূরাটা একবার ঠিকমতো পড়ে হাততালি দিলে খারাপ জিনিস দূরে চলে যায়। যত দূর যায় অশুভ জিনিসগুলো তত দূরেই যায়। আলাউদ্দিন সূরা পড়ে শেষ করেছেন, কিন্তু হাততালি দিতে পারছেন না। হাততালি দেবার ক্ষমতা তার নেই। দুটি হাতই যেন অসাড় হয়ে পড়েছে, যেন এই হাত দুটো নিজের না, অন্য কারোর। এই দুটো হাতের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই আর। আলাউদ্দিন চিৎকার করতে যাবেন, তখন খুট করে শব্দ হলো। ঘরের বাতি জ্বলে উঠল, ফ্যান ঘুরতে লাগলো। আলাউদ্দিন ভাঙা গলায় ডাকলেন, কুটুমিয়া, কুটুমিয়া। থপ থপ শব্দ করে কে যেন আসছে। কুটুমিয়ায় আসছে, সে ছাড়া আর কে হবে? তার ঘরের দরজা ভেজানো। কেউ এসে দরজায় দাঁড়িয়েছে। কুটুমিয়া। জি স্যার। ভেতরে আসো। দরজা ঠেলে কুটুমিয়া ঢুকলো। তার হাতে পানির গ্লাস। পানির গ্লাসে বরফ ভাসছে। পানির গ্লাস দেখে আলাউদ্দিনের মনে হলো তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। এক গ্লাস পানিতে তার হবে না, 1 কলসি পানি দরকার। কুটুকে দেখে এবার তার লজ্জা লাগছে। সহজ স্বাভাবিক একজন মানুষ, তিনি ডেকেছেন বলে বুদ্ধি করে পানির গ্লাস নিয়ে চলে এসেছে। অথচ তিনি তার সম্পর্কে কত কিছুই না ভেবেছেন। মস্তিষ্ক বিকৃত, ভূতের ভর করেছে। ছি ছি। পৃষ্ঠা 86। কুটু। জি স্যার। হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, গরমে ঘুমটা ভেঙে গেল। পানি এনে ভালো করেছো, খুবই পানির পিপাসা পেয়েছিল। আলাউদ্দিন এক নিঃশ্বাসে পানির গ্লাস শেষ করে কুটুকে বললেন, কুটু, দেখো তো আমার খাটের নিচে কিছু আছে কি না। কুটু নিচু হয়ে খাটের নিচ দেখল। নিচু গলায় বলল, কিছু নাই তো স্যার।
আলাউদ্দিন বললেন, একটু দুঃস্বপ্ন দেখেছিলাম। কোনো একটা জন্তু আমার খাটের নিচে বসে আছে। স্যার, হাতে মুখে পানি দেন। দিব, হাতে মুখে একটু পানি দিব। তুমি আরেক গ্লাস ঠান্ডা পানি আনো। কুটু মিয়া পা থপ থপ করতে করতে চলে গেল। আলাউদ্দিন খাট থেকে নামলেন, নিচু হয়ে খাটের নিচটায় উঁকি দিলেন। খাটের নিচে কেউ নেই তা ঠিক, তবে খাটের নিচে গাদা করে রাখা সমস্ত কাগজ, খবরের কাগজ কুচি কুচি করে ছেঁড়া। তিনি দুঃস্বপ্ন দেখেননি। কেউ একজন খাটের নিচে সত্যি সত্যিই কাগজ ছিঁড়েছে।